রীতি, আর আপনারা শুনছেন অডিয়াস। আজ আপনারা শুনবেন ফ্রান্সিস মিরেলসের লেখা ইকিগাই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবেছেন কিভাবে কিছু মানুষ এত বছর জীবিত থাকে? আর শুধু জীবিত থাকে না, খুশি, শান্ত এবং অ্যাক্টিভও থাকেন। এই দুনিয়ার ব্যস্ত সময়ে যেখানে মানুষ 30-এর কোটোয় এসে ক্লান্ত হয়ে পড়ে, সেখানে কিছু লোক 100 পেরিয়েও প্রতিদিন সকালে ফ্রেশ মাইন্ড আর হাসি নিয়ে ওঠে। তাদের কাছে কি এমন আছে যা আমাদের কাছে নেই? সেটাই আসল রহস্য। ইকিগাই। ইকিগাই একটা জাপানি শব্দ, কিন্তু এর মানে শুধু শব্দেই বোঝায় না। এটা একটা অনুভূতি, একটা এনার্জি, জীবনের একটা কারণ। যখন জীবনের প্রতিটি দিনে একটা উদ্দেশ্য থাকে, যখন আমরা জানি যে আমরা কেন পৃথিবীতে আছি, তখন আমাদের মন, শরীর, আত্মা তিনটাই একটা ছন্দে চলে। ভাবুন তো এমন একটা সকালের কথা যখন আপনি কোনো অ্যালার্ম ছাড়াই উঠে পড়েন, কারণ আপনি আপনার জীবনটা জিন্দেগি করার জন্য একদম এক্সাইটেড। আপনি জানেন আজকের দিন শুধু আনন্দের জন্য নয়, নিজের জীবনের উন্নতির জন্য। কোনো স্ট্রেস নেই, কোনো ভয় নেই, শুধু এক ধরনের অন্তর্নিহিত শান্তি আর উত্তেজনা। এটাকেই বলে ইকিগাইয়ের জাদু। জাপানের ছোট্ট একটা দ্বীপ ওয়াকিয়ানায় পৃথিবীর সব থেকে বেশি শতবর্ষী মানুষ বাস করে, যারা জিমে যায় না, ডায়েট প্ল্যানও ফলো করে না। তবে তবুও তারা এত দীর্ঘ এবং সুখী জীবন কাটায় কারণ তারা তাদের ইকিগাই খুঁজে পেয়েছে। সেই ছোট্ট কারণ যা প্রতিদিন সকালে তাদের ওঠার প্রেরণা দেয়। ইকিগাই কোনো একসেট সফলতার ফর্মুলা নয়, এটা একটা জীবন দর্শন যা বলে সত্যিকারের সন্তুষ্টি শুধু টাকা বা খ্যাতিতে নয়, বরং সেই কাজেই যেখানে মন শান্তি পায়, যার মাধ্যমে পৃথিবীও ভালো হয় এবং যা আমাদের নিজের সঙ্গেও জড়িয়ে দেয়। এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গভীর রহস্য যা আমাদের দৈনন্দিন জীবনে চুপচাপ লুকিয়ে থাকে, কিন্তু সেটা যদি ধরতে পারি, জীবন শুধু চলবেই না, সুগন্ধও ছড়াবে। তো চলুন সেই যাত্রা শুরু করি, যা আপনাকে আপনার জীবনের ইকিগাই পর্যন্ত নিয়ে যাবে। আপনি কি প্রস্তুত আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য? প্রথম অধ্যায়, ইকিগাই, যুবতাকে বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত জীবিত রাখার শিল্প। আপনি কি কখনো 90 বছরের কোনো বৃদ্ধকে দেখেছেন যে প্রতিদিন সকালে উঠেই বাগানে কাজ করে, অন্যদের সাহায্য করে এবং মুখে সেই একই হাসি নিয়ে হাঁটে যা কোনো শিশুর মুখে থাকে? না কোনো অভিযোগ, না কোনো ক্লান্তি, শুধু প্রতিটি দিনকে পুরো মন দিয়ে জীবন করার আকাঙ্ক্ষা। মনে হয় যেন তাদের জন্যই সময় থেমে গেছে। এখন ভাবুন তো, একই সময়ে একজন 30 বছরের ছেলে যিনি সোমবার সকালে উঠে ক্লান্ত বোধ করে, সে প্রতিদিন জীবনকে একটা বোঝার মতো মনে করে এবং সে প্রতিদিন সন্ধ্যায় নিজের কাছ থেকে প্রশ্ন করে, আমি এসব করছি কেন? দুজনেই জীবিত আছেন, কিন্তু তারা কি সত্যিই জীবনযাপন করছে? এখান থেকে শুরু হয় গল্প, সেই অনুভূতি যা কোনো ঘড়ির টিকটিকের মতো সূক্ষ্ম, কিন্তু একবার যদি সেটা ধরা পড়ে তাহলে আপনার জীবন দিশাই বদলে যাবে। এগিয়ে যাওয়ার কোনো লক্ষ্য নেই যা আপনাকে পেতে হবে, এটা একটা কারণ যা আপনাকে সকালে উঠতে বাধ্য করে, এমন কিছু যা আপনাকে বিশ্বের হট্টগোল থেকে বের করে আপনার অন্তরের কণ্ঠ পর্যন্ত নিয়ে যায়। কল্পনা করুন আপনি একটা দ্বীপে আছেন, না কোনো ডেডলাইন, না সামাজিক চাপ, তবুও আপনি প্রতিদিন মোটিভেটেড, অনুপ্রাণিত এবং পরিপূর্ণ বোধ করছেন, কারণ আপনি জানেন যে আপনি যা করছেন তা আপনার হৃদয়ের সব থেকে কাছাকাছি। জাপানের ওয়াকিয়ানা শহরে অনেকেই আছেন যারা 100 বছর বা তার বেশি বাঁচেন। 102 বছরের মহিলা প্রতিদিন সকালে তার সাইকেলে চড়ে লোকাল মার্কেটে যান, আর 66 বছর বয়সী এক বৃদ্ধ এখনও তার বন্ধুদের সাথে মাটিতে হাত দিয়ে বাগান খোঁড়েন। আর যখন তাদের প্রশ্ন করা হয় ওই লোকটা এতটা অ্যাক্টিভ কিভাবে থাকে, তার জবাব থাকে, কারণ আমার জীবনের একটা কারণ আছে, আমার একটা গরু আছে। একবার একটি ছেলে চাকরি ছেড়ে পাহাড়ে চলে গেল, সবাই তাকে পাগল ভাবত, কিন্তু সে প্রতিদিন সকালে তার ক্যামেরা নিয়ে সূর্য উঠতে দেখে ছবি তোলে, তারপর বাচ্চাদের ফটোগ্রাফি শেখায়। তার বড় গাড়ি বা ফ্যান্সি টাইলসের কোনো দরকার ছিল না, তার হাসিটাতেই একটা উজ্জ্বলতা ছিল যা লক্ষ মানুষের মধ্যে কারো একটার মুখে থাকে। সে তার একটা গরুর সাথে জীবন কাটাচ্ছে। আমাদের অনেকেরই জীবনের সময় শুধু পার করছে, সপ্তাহের দিনগুলো কাটছে, আর সপ্তাহের শেষে কি অপেক্ষা করছে? সোমবারের মন খারাপ ঢেকে ফেলার চেষ্টা করছে শুক্রবারের পার্টিতে, কিন্তু ভিতরে সব কিছু খালি খালি লাগে। কখনো কখনো জীবনের গায়েটা খুব ছোট হয়ে যায়, যেমন কোনো ভিক্ষুক অথবা কুকুরকে খাবার দেওয়া, কোনো বুড়ো আম্মার সাহায্য করা, কোনো ভাঙা জিনিস নিজের হাতে ঠিক করা,
কিন্তু এই ছোট ছোট কাজগুলো যখন মন থেকে করা হয় তখন সেটা আপনার জীবনের একটা দিশা দেখায়, যা কোনো বড় সাফল্য দিতে পারে না। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের সবার কি এই একই গায়েটা থাকে? উত্তর হ্যাঁ। পার্থক্য শুধু এতটুকু যে কেউ সেটা খুঁজে পেয়েছেন আর কেউ এখনও ভিড়ে তাকে খুঁজছে। একটাই গরু, সেই মোমবাতির মতো, যা অন্ধকারে জ্বলে ওঠে। শুরুতে তার আলো কম থাকে, কিন্তু ধীরে ধীরে সেটা আপনার পথকে আলোকিত করে এবং আপনার ভিতরের অন্ধকারটাও। যখন আপনি সেই কাজ করেন যা সত্যিই ভালোবাসেন, তখন আপনার বয়স শুধু একটা সংখ্যা হয়ে যায়। এই জন্য যারা একটা গরু খুঁজে পায় তারা কখনো অবসরে যায় না। তাদের জন্য জীবনের কোনো শেষ নেই, কারণ প্রতিদিন তাদের জন্য একটা নতুন শুরু। তো ভাবুন তো, আপনি কি আপনার গরু খুঁজে পেয়েছেন? হয়তো সেটা আজ নয়, কিন্তু আপনি যখন শুরু করবেন, বিশ্বাস করুন সেই দিন আসবেই যখন আপনি সকালে অ্যালার্ম থেকে নয়, নিজের ভেতরের আগুন থেকে উঠবেন, আর সেদিন থেকেই আপনার জীবন সত্যিই শুরু হবে। অধ্যায় 2, বয়স কমানোর রহস্য। ছোট ছোট কিছু ব্যাপার যেগুলো জীবনকে লম্বা আর সুখী করে তোলে। কখনো খেয়াল করেছেন, কিছু মানুষ বয়স বাড়ার সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠে। তাদের চুল সাদা হয়ে যায়, ততই তাদের মুখে যেন আলাদা ঝলক ফুটে ওঠে, যেন সময় তাদের ক্লান্ত করছে না, বরং আরও শক্তিশালী করছে। সেই বলিরেখাগুলো অন্যদের জন্য বুড়ো হওয়ার চিহ্ন, তাদের জন্য জ্ঞানের প্রতীক হয়ে ওঠে। কিন্তু কিভাবে? তাদের কি কোনো ম্যাজিক্যাল ওষুধ আছে? কোনো স্পেশাল টনিক বা কোনো দামি ডাক্তার নেই। তাদের কাছে আছে এমন কিছু দৈনন্দিন অভ্যাস, কিছু রিচুয়াল যা বাহির থেকে নয়, ভেতর থেকে তাদের তরুণ রাখে। এটাই হলো সেই অ্যান্টি এজিং সিক্রেটস, যা মানুষের শরীরকে নয়, আত্মাকে জীবন্ত রাখে। ওয়াকিয়ানার গলিপথে যখন সকালে সূর্যর প্রথম রশ্মি পড়ে, তখন যেখানে বয়স্করা বাড়ির বাইরে ঝাড়ু নিয়ে সাফাই করে, তারা এক্সারসাইজ করছে না, কিন্তু তাদের শরীর সক্রিয়। যেখানে জিম কালচার নেই, কিন্তু তাদের প্রতিটি দৈনন্দিন কাজে একদম তারা মনোযোগী, মুভমেন্টও আছে। এখন ভাবুন আমাদের জীবনটা কেমন। সকালে উঠে ফোনের স্ক্রিন, তারপর অফিসের চেয়ার, তারপর গাড়ির সিট, আর ক্লান্ত হয়ে বিছানায় যাওয়া। এই আধুনিক জীবন আমাদের শারীরিকভাবে আরাম দেয়, কিন্তু আমাদের শরীর আর মস্তিষ্ককে দুটোকেই অলস করে দেয়। ওখানকার মানুষরা প্রতিদিন এমন কিছু করে যা তাদের ভিতরের শক্তিকে ভরিয়ে তোলে। গার্ডেনিং, রান্না, নাচ, চা, সেরেমনি, আর সব থেকে জরুরি, অন্যদের সাথে সম্পর্ক গড়ে তোলা। তাদের হৃদয়ে একাকিত্ব থাকে না, সেখানে থাকে সংযোগ, অনুভূতি যে তারা কোনো না কোনো অংশের। একবার এক 100 বছরের বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিভাবে এত এনার্জেটিক থাকে। সে হাসতে হাসতে বললেন, কারণ আমি প্রতিদিনই হৈ হৈ করে হাসি আর অন্যদেরও হাসাই। এই ছোট্ট জবাবের মধ্যে লুকিয়ে আছে একটা বড় সত্য, আনন্দই সুস্থ করে। যখন আপনি নিজের চারপাশে পজিটিভিটি ছড়ান, তখন সেটা আপনার সেলগুলোকে রিফ্রেশ করে। হাসি, বন্ধুত্ব, কৃতজ্ঞতা আর ছোট্ট ছোট্ট শারীরিক কাজকর্ম, এসব আপনার ইমিউন সিস্টেমকে সুপারচার্জ করে। তারপর আসে খাবারের কথা। ওয়াকিয়ানার মানুষরা একটা বিশেষ নিয়ম মানে, হাড়াহাবুচি, মানে নিজের পেটকে 80% ভর্তি করুন। না অতিরিক্ত খাওয়ার লোভ, না অপ্রয়োজনীয় ক্রেভিং, ঠিক যতটুকু লাগে তার বেশি না। আর তারা খায় প্রাকৃতিক জিনিস, কম তেল, বেশি সবজি, মৌসুমি ফল, ফার্মেন্টেড খাবার, আর সব থেকে জরুরি গ্রিন টি। আর এই সব তারা একলা খায় না। খাবার তাদের জন্য একটা রীতি, যেখানে পরিবার একসাথে বসে গল্প হয় আর প্রতিটা কামড়ে ভালোবাসা ভাগাভাগি হয়। ভাবুন তো, যদি আমরা প্রতিটি খাবারকে একটা মাইন্ডফুল মোমেন্ট বানাই, তাহলে আমাদের শরীরের প্রতিক্রিয়া কতটা বদলে যাবে। আর একটা সুন্দর জিনিস তারা তাদের জীবনে এনেছে, সেটা হলো ধীর জীবনযাপন, মানে কম দৌড়ঝাঁপ, বেশি সচেতনতা, আর সবসময় ঘড়ির কাঁটা দেখার বদলে জীবন উপভোগ করা। পিছু ছুটে বেড়ানো বা নোটিফিকেশন মনোযোগ দেওয়া, যা কিছু করুক না কেন, সেটাই কাপড় ধোয়া হোক বা সবজি কাটা, তাতে যেন একটা আর্টের মতো ট্যাগ করে নেয়। আর এই ধরনটাই তাদের হৃদস্পন্দনকে শান্ত রাখে। তো এখন প্রশ্ন হলো, আমরা কি তাই করতে পারি? আমরা তো আধুনিক মানুষ, আমাদের কাছে গ্যাজেটস আছে, ডেডলাইন্স আছে, কিন্তু আমাদের কি আছে সেই অন্তর্নিহিত শান্তি? যদি না থাকে, তার মানে এই নয় যে সে সময় শেষ হয়ে গেছে, বরং এখনই ঠিক সময় একটু ধীর হওয়ার, একটু সংযোগ করার নিজেকে শরীরের সাথে, নিজের শ্বাসের সাথে, নিজের প্রিয়জনের সাথে। অ্যান্টি এজিং মানে কোনো খরচের ব্যাপার নয়, রুটিন নয়, এটা একটা মানসিকতা, এমন একটা চিন্তা যা বলে আমি আমার শরীরকে শাস্তি দেব না, আমি তাকে যত্ন নেব। আর এটাই ইকিগাইয়ের আরেকটা শিক্ষা। যদি তুমি তোমার জীবনকে লম্বা করতে চাও, তাহলে তাকে হালকা, সুখী আর অর্থপূর্ণ বানাও। তো পরের বার যখন সকালে উঠবে, নিজের কাছে একটা প্রশ্ন করো,
আজ কি আমি শরীর, মন, আত্মার জন্য ভালো কিছু করতে পারি? আর এখান থেকেই হয়তো শুরু হবে তোমার দীর্ঘ সুখী জীবনের আসল যাত্রা। চ্যাপ্টার 3, লোগোথেরাপি থেকে ইকিগাই। কিভাবে নিজের উদ্দেশ্য জেনে লম্বা আর ভালো জীবনযাপন করবেন? কখনো ভেবেছেন সব থেকে বড় যন্ত্রণা কি? না, দারিদ্র না, অসুস্থতাও না, একাকিত্ব। সব থেকে বড় যন্ত্রণা হলো একাকিত্বও না, সব থেকে বড় যন্ত্রণা হলো উদ্দেশ্যহীন জীবন। এমন এক জীবন যেখানে সব কিছু আছে, টাকা, জিনিসপত্র, সম্পর্ক, কিন্তু তবুও একটা জিনিস মিসিং আছে, একটা ফাঁকা অনুভূতি যা প্রতিদিন সকালে চোখ খুলতেই অনুভব হয়। যেন ভিতর থেকে কেউ জিজ্ঞেস করছে, তুই কেন জীবন যাপন করছিস? অনেকেই তাদের পুরো জীবন এই প্রশ্ন নিয়ে বাঁচে, আর কেউ সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়, সেই উত্তর যা তাদের প্রতিটি যন্ত্রণাকে একটা দিশা দেখিয়ে দেয়। সেই উত্তরকেই আমরা বলি জীবন। কিন্তু ওখানে পৌঁছানোর পথ সহজ নয়। অনেকবার সেই পথে রোদে হাঁটতে হয়, আর ঠিক সেই মোড়ে আসে একটা চিন্তা, লোগোথেরাপি। লোগোথেরাপির মানে হলো অর্থ থেকেও আরোগ্য। অর্থাৎ যখন আপনার জীবনে কষ্ট হয় তখন সেটা থেকে পালাবেন না, বরং জিজ্ঞাসা করুন এর উদ্দেশ্য কী। কারণ যেদিন আপনি আপনার কষ্টের মানে বুঝতে পারবেন, সেই কষ্ট আপনার শিক্ষক হয়ে যাবে। একটা সত্যি গল্প শুনুন। একটা মানুষ যে কনসেন্ট্রেশন ক্যাম্পে তার পরিবার হারিয়েছিল, ক্ষুধা, ঠান্ডা আর মৃত্যুকে প্রতিদিন দেখেছে, কিন্তু সে হার মানেনি। সে প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞাসা করত, আমি কি কোনো এক ব্যক্তিকে সাহায্য করতে পারবো? আর সেই ছোট্ট একটা উদ্দেশ্যই তার জীবনের আলো জ্বালিয়ে রেখেছিল। ভাবুন তো, যদি এত বড় একটা দুঃখ উদ্দেশ্যের কারণে সহ্য করা যায়, তাহলে আমরা আমাদের দৈনন্দিন দৌড়ঝাঁপ, চাপ, সংগ্রামগুলো তো উদ্দেশ্যের মাধ্যমে অর্থপূর্ণ করতে পারি। গরুর একটাই সুন্দর দিক হলো এটা আপনাকে একটা অন্তরের শূন্যতা থেকে বের করে আনবে। যখন আপনি জানেন কেন উঠছেন, কেন কাজ করছেন, কেন হাসছেন, তখন সব কিছুর মধ্যে গভীরতা আসে। একটা ছোট্ট বাচ্চা যখন প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে একটা ফুল তোলে আর সেটা তার দাদিকে দেয়, তখন সেই কাজটা ছোট হয় না। কিন্তু হতে পারে ওই শিশুটার উদ্দেশ্য অনেক বড়, ভালোবাসা, আনন্দ, সংযোগ। একটাই গরু, কোনো বড় তত্ত্ব নেই। এটা সেই সুতো যা আপনার কাজ, আপনার সুখ আর আপনার উদ্দেশ্যকে একসাথে বোনে। যেমন এক কুমার প্রতিদিন মাটিকে আকার দেয়, একই রুটিন, একই ঘূর্ণয়মান চাকা, কিন্তু তার মধ্যে একটা মানে আছে, নতুন কিছু তৈরি করার। সে ক্লান্ত হয় কিন্তু ভেঙে পড়ে না, কারণ সে জানে যে সে শুধু পাত্র তৈরি করছে না, সে কারো বাড়ির জীবনের সুবিধা পৌঁছে দিচ্ছে। আজকের দিনে অনেকেই তাদের কাজকে বোঝা মনে করে, কিন্তু যারা তাদের কাজের মানে খুঁজে পায়, তারা তাদের জন্য সেই কাজটাকে পুজো মনে করে। সেটা চাকরি হয়ে যায় আর একটা ডাক। তাই ইকিগাই শুধু এটা জিজ্ঞেস করে না আপনি কি করেন, বরং এটা জিজ্ঞেস করে কেন করছেন। তো আপনাকে একটা প্রশ্ন, যদি আজ সব কিছু ছেড়ে দেন, তবুও কি এমন কোনো কাজ আছে যা পুরো মন দিয়ে করতে থাকবেন? যে কাজ আপনি টাকা ছাড়াও করতে পারেন, সেটাই আপনার প্রথম ধাপ, আপনার একটাই গাইড টুয়ার্ড। হয়তো আজ এই উত্তর আপনার কাছে স্পষ্ট নয়, কিন্তু এই প্রশ্ন আপনাকে থামতে দেবে না। সেটাই তার শক্তি। যতদিন জীবন আছে ততদিন এই প্রশ্নের পিছনে ছুটুন, কারণ যখন আপনি উত্তরটা বের করতে পারবেন, তখন শুধু জীবন কাটানোর জন্য নয়, সেটা হয়ে উঠবে সত্যিকারের বাঁচার জন্য। ইকিগাই মানে হলো প্রতিদিন সকালে চোখ খুললেই অনুভব করা যে আজও এমন কিছু আছে যা আমি পৃথিবীকে দিতে পারি। আর যখন অনুভূতিটা প্রতিদিন আপনার সঙ্গে থাকে, তখন বয়স কেবল একটা সংখ্যা হয়ে যায় আর জীবন হয়ে ওঠে একটা সুন্দর গান। চ্যাপ্টার 4, প্রতিদিন যা করবেন তাতে ফ্লো খুঁজে পাওয়া। কিভাবে কাজ আর ফুরসতকে মিলিয়ে বিকাশের মাধ্যম বানানো যায়। আপনি কি কখনো এমন সময় অনুভব করেছেন যখন মনে হয়েছে সময় যেন থমকে গেছে? না ক্ষুধা লাগে, না পিপাসা, শুধু আপনি আর আপনার কাজ। তখন কোনো বিভ্রান্তি বা ব্যাঘাতের চিন্তা থাকে না, আর আশেপাশে কি হচ্ছে তাও মনে থাকে না, আর একটা আন্দাজ থাকে। পুরো শরীর, মস্তিষ্ক আর আত্মা সব মিলিয়ে একটাই কাজে ডুবে থাকে। এটাকেই বলে ফ্লো। ফ্লো হলো সেই জাদুকরী অবস্থা যেখানে মানুষ তার সব থেকে ভালো ক্ষমতার উপর থাকে, যেখানে ক্রিয়েটিভিটি, ফোকাস আর শান্তি একসাথে মিশে যায়। আর ঠিক সেই জায়গায় একজন গায়ক ফুলে ফেপে ওঠে। কিন্তু দুঃখের কথা, আজকের জীবনে মানুষ কাজকে শাস্তি মনে করে, শুধু কোনোভাবে যেন শেষ হয়ে গেলেই বাঁচে। শুক্রবার এসে যায়, এই ভাবনা প্রতিটি সকালে উঠে সঙ্গে সঙ্গে মাথায় আসে, আর এই ভাবনাই আমাদের ভেতরের আর্টিস্ট, ক্রিয়েটর আর সাহসীকে দূরে সরিয়ে দেয়। ফ্লো এমন একটা দরজা যা প্রত্যেক মানুষের ভিতরে খুলে যেতে পারে। কোনো লেখক যখন শব্দের মধ্যে ডুবে যায়,
কোনো চিত্রশিল্পী যখন ব্রাশ নিয়ে সময়কে গলিয়ে দেয়, আর শেফ যখন স্বাদ সাজায়, আর এমনকি একজন মজদুর যখন ইটগুলো সোজা লাইন করে, তখন সে ফ্লোতে থাকে। এর মানে ফ্লো শুধু বড় বড় কাজেই হয় না, ফ্লো হয় যেখানে মন আর হাত একসাথে কাজ করে, ভরে নয়, তুলনা নয়, বিঘ্নেও নয়। এখন প্রশ্ন হচ্ছে, ফ্লোতে কিভাবে যাওয়া যায়? প্রথমেই তোমাকে সেই কাজটা বেছে নিতে হবে যেখানে তুমি হারিয়ে যেতে পারো। সেটা নয় যা অন্যদের দেখানোর জন্য, আসলে সেটা যেটা আপনার আত্মাকে শান্তি দেয়। তারপর আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটু উপরে উঠতে হবে, যাতে কাজটা না খুব সহজ হয়, না খুব কঠিন, এমন হয় যাতে তোমার পুরো মনোযোগ সেটাতেই লেগে যায়। একবার একটা ছেলে ছিল, সে প্রতিদিন গিটার অনুশীলন করত, ঘন্টার পর ঘন্টা একটা সুরেই আটকে থাকতো, কিন্তু হাল ছাড়তো না। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে কি বিরক্ত হয় না, তখন সে বলেছিল, আমি যখন বাজাই তখন আমি থাকি না, শুধু মিউজিক থাকে। এটাই হলো ফ্লো, যেখানে তুমি তোমার নিজেকেই ভুলে যাও এবং শুধু থাকো সেটা যেটা তুমি তৈরি করছো, যা তুমি বাঁচছো। ফ্লোর কথা সব থেকে সুন্দর কথা হলো, যখন তুমি এতে ডুবে থাকো তখন সময় তোমার দাস হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা কিভাবে কাটে তা জানতেই পারো না। আর যখন তুমি বাইরে বের হও তখন ক্লান্তি নয়, বরং তৃপ্তি পাও। আজকের এই জগৎ তোমাকে শেখায় মাল্টিটাস্ক করা, দ্রুত চলো, দ্রুত ফলাফল আনো, কিন্তু ফ্লো তোমাকে শেখায় ধীরে চলো, গভীরে যাও, প্রতিটি মুহূর্ত উপভোগ করো। ওয়াকিয়ানার বড়দের দেখো, যখন তারা বাগানে ফুল লাগায় তারা কেবল গার্ডেনিং করছে না, তারা ফ্লোতে থাকে। যখন তারা হাতে চা বানায়, প্রত্যেকটা গতিবিধি, প্রত্যেকটা গন্ধ অনুভব করে। যে কাজগুলি করে সেগুলো মেডিটেশনের মতনই হয়। ফ্লো তোমার মগজকে রিসেট করে, তোমার শরীরে ডোপামিন আর এন্ডোরফিনের ঝর্ণা ফোটায়, আর সব থেকে বড় কথা, এটা তোমাকে জীবন্ত মনে করায়। তাই আপনি যাই করুন না কেন, পড়া, লেখা, রান্না, হাঁটা, গান গাওয়া, মাটি নিয়ে খেলা, যে কাজের মধ্যে এতটাই ডুবে যাওয়া যায় যে আপনি আর কাজটা এক হয়ে যান। ফ্লোতে থাকা মানে জীবনের প্রতিটা মুহূর্ত পুরোপুরিভাবে সচেতনভাবে বাঁচা। তাই পরের বার যখন কোনো কাজ করবেন, ছোট থেকে ছোট কাজই হোক, মোবাইল একটু পাশে রাখুন, মনোযোগ ধরে রাখুন, আর নিজেকে ওই মুহূর্তের মধ্যেই হারিয়ে যেতে দিন। কারণ ফ্লোই হলো সেই জায়গা। একটা জায়গা আছে যেখানে একটা গরু নিঃশ্বাস নেয়, আর আপনি যখন সেখানে থাকেন তখন পৃথিবীর সব থেকে খাঁটি সুখ আপনার হাতেই থাকে। অধ্যায় 5, দীর্ঘজীবনের মাস্টাররা। ভাবুন, পৃথিবীতে সবথেকে দীর্ঘজীবী মানুষের মুখে জীবনের রহস্য আপনি শুনছেন। এমন একটা জায়গা যেখানে মানুষ 90 বা 100 বছর বয়সেও কারো সাপোর্ট ছাড়াই হাঁটে, নিজেই রান্না করে, আর প্রতিদিন সকালে ছোট্ট একটা শিশুর মতো হাসি নিয়ে ওঠে। যেখানে বয়স শুধু একটা সংখ্যা, আর জীবন প্রতিদিন নতুন করে শুরু হয়। এমন একটা জায়গা হলো জাপানের ওয়াকিয়ানা দ্বীপ। এই জায়গাটা শুধুমাত্র সুন্দরত্ব বা সমুদ্রের জন্য নয়, এখানে বিশ্বের সব থেকে বেশি শতবর্ষী মানুষ বাস করে। আর চমক লাগার ব্যাপার হলো, এদের বেশিরভাগই ডাক্তারের কাছে যান না, না কোনো দামি চিকিৎসা করায়, তবুও সবাই সুস্থ থাকে, খুশি থাকে, আর প্রতিদিন অর্থপূর্ণ জীবন কাটায়। কেন? কারণ তারা ইকিগাইকে শুধু বোঝেননি, তারা ওটা জীবন্তভাবে অনুভব করেছেন। যখন একজন 102 বছরের বয়সী কৃষকের কাছে জিজ্ঞেস করা হলো, আপনি এখনও কেন মাঠে কাজ করেন, তার উত্তর ছিল, কারণ আমার শাকসবজিগুলোর এখনও আমাকে দরকার। এই কথাটা শুনে মনটা গভীরভাবে স্পর্শ পায়। এটা এমন একটা মানুষ যিনি নিজেকে কোনো কাজে পারদর্শী মনে করেন। পৃথিবী যা বলুক না কেন, জীবনের মানে শুধু কেরিয়ার নয়। ওখানকার মানুষরা শিক্ষক, সঙ্গীতজ্ঞ বা ব্যবসায়ী নয়, তারা কাঠ মিস্ত্রি, মাছ ধরার কাজ করেন, বাগান সামলান, এমন কাজ করেন। কিন্তু প্রতিটি মানুষ তার কাজে এতটাই মগ্ন থাকে যে সেটাই তার জীবন হয়ে ওঠে। তাদের জীবনযাপন খুব সাধারণ, তাদের ঘর ছোট কিন্তু মন অনেক বড়। তারা বেশি খায় না, শুধু হালকা খাবার খান, অর্থাৎ পেটের 80% পর্যন্ত ভরাট রাখেন, পুরোটা নয়। তারা ফাস্ট ফুড খান না, প্যাকেটজাত স্ন্যাক্সও খান না। তারা খায় তাজা, হালকা আর প্রকৃতির সঙ্গে জড়ানো খাবার। তারা তাদের দিন শুরু করেন সূর্যের সাথে, আর সন্ধ্যা হওয়ার আগেই আরাম করে ঘুমিয়ে পড়েন। সারাদিন কোনো দৌড়ঝাঁপ নেই, কোনো প্রতিযোগিতা নেই, তবুও প্রত্যেক মানুষ সক্রিয়, সতর্ক আর পরিপূর্ণ। কিন্তু সবথেকে বড় রহস্য হলো কমিউনিটি। ওয়াকিয়ানার বয়োজ্যেষ্ঠরা একা থাকে না, তারা মুয়াই নামে গ্রুপে থাকে, মানে বন্ধুত্বের সেই ঐতিহ্য যেখানে মানুষ জীবনভর একে অপরের পাশে থাকে। দুঃখ হোক বা সুখ, অসুস্থতা হোক বা উৎসব, তারা একা থাকে না।
তো এখন ভাবুন তো, যখন কোনো বয়োজ্যেষ্ঠ তার পুরনো বন্ধুদের সঙ্গে বসে হাসি ভাগাভাগি করার সুযোগ মেলে, যখন প্রতিদিনের একটা অর্থপূর্ণ কাজের জন্য উঠে দাঁড়ানোর কারণ থাকে, যখন শরীরের চাপের বদলে ভালোবাসা আর যত্নে ভরে ওঠে, তখন ওই মানুষটা কিভাবে অসুস্থ হবে। আরেকটা জিনিস যা প্রতি শতবর্ষজীবীর মধ্যে সাধারণত দেখা যায়, কৃতজ্ঞতা। তারা প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানায়। তাদের জন্য প্রতিটি সূর্যোদয় একটা উৎসব, প্রতিটি চায়ের কাপ একটা আশীর্বাদ। আর এই মনোভাবই তাদের সেই অবস্থান পর্যন্ত নিয়ে গেছে যেখানে তারা শুধু বেঁচে থাকছে না, বরং আনন্দ করে জীবন কাটাচ্ছে। ওয়াকিয়ানার এই দীর্ঘ জীবনের মাস্টাররা আমাদের শেখায় যে দীর্ঘায়ু জিনগত নয়, জীবনধারার ফল। ওটাই জীবনযাপন যেটা সহজ, বোধগম্য আর সব থেকে বড় কথা যেখানে তীব্রতা থাকে। তো যদি আপনি দীর্ঘ, শান্ত আর উদ্দেশ্যপূর্ণ জীবন কাটাতে চান, তাহলে তাদের মতন চিন্তা করুন। আপনার প্রতিদিনের রুটিনকে একটা ধ্যান মনে করুন, আপনার সম্পর্কগুলোকে গুরুত্ব দিন, আর প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আপনি কোন কারণে বেঁচে আছেন। কারণ যখন আপনি বেঁচে থাকার জন্য একটা কারণ খুঁজে পাবেন, তখন সেটা আপনাকে ক্লান্ত হতে দেবে না। তখন শরীর কখনো বুড়ো মনে হবে না, আর প্রতিটা দিন একটা উপহার মনে হবে। দ্য চ্যাপ্টার 6, জাপানের শতবর্ষী মানুষদের জীবনের অমূল্য পাঠ। জাপানের 100 বছর বা তার বেশি বয়সী মানুষদের কাছ থেকে শেখা জীবনধারার মূল্যবান শিক্ষা শিখুন। কখনো কোনো বয়োজ্যেষ্ঠর চোখে তাকিয়ে দেখেছেন? সেখানে একটা অন্যরকম ঝলক থাকে, যেন প্রতিটা ঝাঁকুনির পেছনে লুকিয়ে আছে এক একটা গল্প, আর প্রতিটি নীরবতার পেছনে লুকিয়ে থাকে গভীর কোনো শিক্ষা। ভাবুন তো, যারা 100 বছর বা তার বেশি বেঁচে আছেন তাদের কথা, তবুও তাদের চোখে এখনও আশা জ্বলজ্বল করে, তাদের হাঁটাতেও এখনও আত্মবিশ্বাস ফুটে ওঠে। জাপানের ওয়াকিয়ানার আর অন্য ব্লুজোনগুলোর শতবর্ষী বৃদ্ধদের যখন জিজ্ঞাসা করা হয় এত দীর্ঘ আর সুখী জীবন কিভাবে কাটালেন, তখন তাদের উত্তর কোনো বইয়ের মতো ছিল না। উত্তর ছিল জীবনের সরলতা আর আনন্দে ভরা। একজন 104 বছর বয়সী বুড়ো আম্মা বলতেন, প্রতিদিন সকালে আমি সবার আগে সূর্যকে নমস্তে করি আর নিজের কাছে বলি, আজ কিছু ভালো করব। শুনতে এটা ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এখান থেকেই শুরু হয় দিনের একটা পজিটিভ এনার্জি। যখন মানুষ কৃতজ্ঞতার সঙ্গে উঠে, তখন জীবনও তাকে তেমনভাবেই ফিরিয়ে দেয়। একবার 101 বছরের বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি কখনো চিন্তিত হন? সে হেসে বললেন, সমস্যা আসে তো আমি তাকে চা খাওয়াই আর বসিয়ে রাখি, তারপর নিজেই চলে যায়। কত গভীর একটা উত্তর। আজকের দিনে আমরা ছোটোখাটো সমস্যায় ভেঙে পড়ি, কিন্তু তারা সেই সমস্যাকেই বন্ধু বানিয়ে নেয়। তারা শেখায় খুশি থাকতে বড় বাড়ি, বড় গাড়ি বা বড় বেতন লাগে না, দরকার হয় মানে নিজেদের মধ্যে বিলঙ্গিং, আর এমন একটা অন্তর যা কোনো বাজারে বিক্রি হয় না। শতবর্ষীদের জীবনের সবথেকে বড় শিক্ষা হলো জীবনকে হালকাভাবে নিতে শেখো, ছোট ছোট ব্যাপারে হাসতে শেখো, কিন্তু কিছু হারালে আফসোস করো না, আর কিছু পেলে অহংকার করো না। তাদের জন্য প্রতিটা দিন একটা উপহার, প্রতিটা কাজ একটা পূজা। এক মহিলা যিনি 102 বছর বয়সী প্রতিদিন খড়াই করেন, তার আঙ্গুল কাঁপে কিন্তু হৃদয় স্থির। তারা জীবিত থাকে কারণ তারা জানে যে যা বানাচ্ছে তাতে ভালোবাসা আছে, আর কাজের মধ্যে ভালোবাসা থাকলে বয়সের কোনো বাধা থাকে না। এই বয়স্কদের আরেকটা বিশেষ ব্যাপার হলো তাদের সম্পর্ক। তারা একা থাকে না, তাদের প্রতিটা দিন কারো না কারোর সঙ্গে জড়িত থাকে, সেটা প্রতিবেশী হোক, বন্ধু হোক, নাতি নাতনিদের চিঠিপত্র হোক, বা শুধু সন্ধ্যার গল্পগুজব। আজকের ডিজিটাল যুগে যেখানে আমরা স্ক্রিন ফ্রেন্ডদের মধ্যে আটকে পড়ে আছি, সেখানে তারা শারীরিক স্পর্শ, চোখে চোখ রেখে কথা বলা আর প্রকৃত সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। ওয়াকিয়ানার অনেক শতবর্ষজীবী প্রতিদিন কিছু না কিছু শেখে। বয়সকে তারা কখনো জ্ঞানের শেষ সীমা মনে করেননি। তারা বলে, যতক্ষণ তুমি নতুন কিছু শিখছো ততক্ষণ তুমি বেঁচে আছো। আর সব থেকে সুন্দর শিখন হলো, দ্রুত করো না, কিন্তু থেমে থেকেও যেও না। অর্থাৎ জীবনকে তোমার গতিতে চলতে দাও, কাউকে পেছনে ফেলে নয়, কাউকে পিছনে ছাড়িয়েও নয়। নিজের জীবন নিজে বেছে নাও, নিজের গতিতে, নিজের ভালোবাসার সঙ্গে। তাই যদি আমরা সত্যিই শান্তি আর সুষম জীবনের কথা ভাবি, তবে এই শতবর্ষজীবীদের সরলতা আমাদের মেনে নিতে হবে। জীবনে আনন্দ ভরা থাকতে হবে, আর সব থেকে জরুরি, প্রতিদিন কৃতজ্ঞতার সঙ্গে বাঁচতে হবে। কারণ জীবনের আসল মানে সেটাই। রহস্য হয়তো কোনো বইয়ে নয়, বরং এই বৃদ্ধদের হাসিতে লুকানো আছে। দ্য ইকিগাই ডায়েট। বিশ্বের সব থেকে বেশি দিন বেঁচে থাকা মানুষদের খাওয়ার অভ্যাস। ভাবুন তো, যদি আপনার খাওয়ার ধরনই আপনার বয়স, আপনার স্বাস্থ্য আর চিন্তাভাবনার বদলে দিতে পারে। হ্যাঁ, ঠিক তাই। ওকিয়ানা আর জাপানের ব্লু জোনে যারা বাস করেন তারা ঠিক তাই করছেন।
কোনো ডায়েট চার্ট ছাড়াই, কোনো জিম মেম্বারশিপ ছাড়াই, ক্যালোরি গোনা ছাড়াই তারা তাদের খাবারের মাধ্যমে দীর্ঘ, শান্ত আর সুখী জীবনযাপন করছেন। এখন প্রশ্ন ওঠে, তারা কি বিশেষ কোনো সুপারফুড খান, নাকি কোনো দামি অর্গানিক সাপ্লিমেন্ট খায়? না, তাদের কাছে কোনো প্রাচীন রহস্য আছে। সত্যি বলতে হ্যাঁ, তাদের কাছে একটা প্রাচীন রহস্য আছে অবশ্যই, কিন্তু সেটা বাজার থেকে আসে না। সেটা তাদের চিন্তা ভাবনা, তাদের রুটিন আর সংস্কৃতি থেকে আসে। আর সেই রহস্যের নামই ইকিগাই ডায়েট। ওয়াকিয়ানার মানুষ খাবারের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সরলতা। তাদের খাবার রঙিন হলেও খুবই সাধারণ, বেশি ঝাঁ চকচকে কোনো কিছুই নেই, ভারী মশলা নেই, যা প্রকৃতি থেকে পাওয়া যায় সেটাই প্লেটে থাকে। তারা ভাত কম খায়, কিন্তু সবজি খায় বেশি, সিজনাল, লোকাল আর তাজা। আর তারা খায় সোয়া প্রোডাক্ট, যেমন টোফু আর মিসো স্যুপ, যেগুলো খুব সুস্বাদু নয়, হজমের জন্য হালকা। কিন্তু সব থেকে পাওয়ারফুল কথা হলো সেই প্রিন্সিপাল যাকে বলা হয় হারাহাচি, মানে 80%। পেট ভরলে থেমে যাও। ভাবতো, যখন গোটা বিশ্ব পেট ভরানোর পিছনে ছুটে বেড়াচ্ছে, তারা একটু ক্ষুধার্ত থাকাকেও একটা আর্ট মনে করে। তাদের জন্য ক্ষুধা মেটানো কোনো যুদ্ধ নয়, এটা একটা সচেতনতা। যখন পেট মাত্র 80% ভরে, তখন শরীরে কোনো চাপ পড়ে না, হজম আরাম করে হয়, আর মানুষ শারীরিক এবং মানসিকভাবে হালকা অনুভব করে, দুটোই। আর আমরা যখন খাই তখন টিভি চলছে, মোবাইল হাতে থাকে, মন অন্যদিকে থাকলেও তার প্রতিটি কোড়ায় কৃতজ্ঞ থাকে। এটা চাষ করে যারা, তাদের জন্য ধন্যবাদ। এটা রান্না করার হাতগুলোর জন্য কৃতজ্ঞতা। আর এটা খাওয়ার জন্য পাওয়া জীবনের অনুভূতি। আর যখন খাবারই হয়ে যায় পূজা, তখন প্রতিটা কামড়ই হয়ে ওঠে আরোগ্যের পথ। ওয়াকিয়ানার ডায়েটে সব থেকে বেশি থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি জিনিসপত্র। তাদের খাবারে থাকে পাতা সবজি, সিউইড, মিষ্টি আলু আর ফার্মেন্টেড সবজি, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য একদম সোনা সমান। আর তারা সবগুলো খাবার খায় আনন্দে আর সুখে, কোনো ট্রেন্ডের পেছনে পড়ে না কারোর জন্য। ফোর্স ডায়েটের মধ্যে তাদের প্লেটে নানা ধরনের খাবার থাকে, কিন্তু মডারেশনে তারা প্রতিদিন একই খাবার খায় না। আর যা খায় তাতে একটা ব্যালেন্স থাকে, না বেশি তেল, না বেশি চিনি, না বেশি লবণ। গ্রিন টি তাদের জীবনের একটা অংশ। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সিম্পল চা তাদের শরীরকে ডিটক্স করে, মাইন্ডকে কাজ করে রাখে, আর একটা সাইলেন্ট এনার্জি দেয়। ওয়াকিয়ানার মানুষরা নিজেরাই রান্না করে। তাদের বাড়িতে রেডি টু ইট কালচার নেই। রান্না তাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে। কাটা, রান্না করা, পরিবেশন করা, এইসব সব রিচুয়ালের মতো মনে করা হয়। আর যখন কোনো কাজ মাইন্ডফুলনেসের সাথে করা হয়, তখন সাধারণ রুটিনও স্পিরিচুয়াল হয়ে ওঠে। তো ভাবুন তো, আমরা কি খাচ্ছি, কিভাবে খাচ্ছি, আর কেন খাচ্ছি? ইকিগাই ডায়েট আমাদের শেখায় যে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপায় নয়, এটা শরীর, মন আর আত্মার জন্য ফুয়েল। আর যেদিন আমরা খাবারের সাথে একটা কানেকশন গড়ে তুলব, সেদিন আমাদের জীবনে একটা নতুন ফ্লো আসবে। তো পরের বার যখন খাবেন, প্লেট শুধু পূরণ করবেন না, হৃদয়কেও পূরণ করুন। স্বাদ অনুভব করুন, কৃতজ্ঞ হন, আর নিজের শরীরকে তাই দিন যা তার দরকার। যখন আপনি আপনার খাবারের প্রতি ভালোবাসা দেখাবেন, তখন জীবনও আপনাকে ভালোবাসতে শুরু করবে। জেন্টাল মুভমেন্ট, কিভাবে হালকা ফিলিংস নিয়ে দীর্ঘ এবং সক্রিয় জীবনযাপন করা যায়। কখনো কি দেখেছেন কোনো বুড়ো মানুষকে যে 100 বছর বয়সে কোনো বাগানে গাছপালায় জল দিচ্ছে, বা কোনো বৃদ্ধা আঙ্গুল কাঁপানো ছাড়াই প্রতিদিন নিজের হাতে রান্না করছে? শরীর বুড়ো হতে পারে, কিন্তু শরীরে যদি প্রাণ থাকে, তাহলে জীবন হয়ে ওঠে সবথেকে সুন্দর ছবি। জাপানের ওয়াকিয়ানার বয়স্করা আমাদের একটা অমূল্য শিক্ষা দিয়েছেন। দীর্ঘজীবী হতে জিমে যাওয়া, ওজন তোলা বা দৌড়ানোর দরকার নেই। দরকার একটু ধীরে ধীরে কিন্তু নিয়মিত শরীরকে সক্রিয় রাখা, অর্থাৎ ছোট ছোট নরম মুভমেন্ট করা। ওখানকার লোকজন বড় কোনো এক্সারসাইজ রুটিন ফলো করে না, তারা যোগা করে না, পুশ আপ করে না, কিন্তু হাঁটে, নিজেদের বাগান নিজেরাই সাজায়, মাটিতে বসে, কোনো সাহায্য ছাড়াই উঠে দাঁড়ায়। তারা দিনে অনেক ছোট ছোট কাজ করে, যেগুলো তাদের জয়েন্ট জ্যাম হয়ে যাওয়া থেকে রক্ষা করে। তাদের মাংসপেশি শক্ত বা করা হয় না। একজন 96 বছর বয়সী মহিলা প্রতিদিন তার নাতনির জন্য টুপি তৈরি করে। তার হাত ধীরে ধীরে চলে, কিন্তু তার একই গতিতে তার ইকি লুকিয়ে থাকে। তার শরীর কাজ করছে আর মন শান্ত। ওয়াকিয়ানার বয়োজ্যেষ্ঠরা তাদের মেরুদণ্ড সোজা রাখে। তারা বলে, সোজা পিঠ মানে পরিষ্কার মাথা। তাদের প্রতিটি কাজে সচেতনতা থাকে। তারা ধ্যান নিয়ে বসে, মনোযোগ দিয়ে চলে, কারণ তারা জানে জীবনটা তাড়াহুড়োর মধ্যে নয়, বরং বিস্তারিত জিনিস। আজকের আধুনিক পৃথিবী আমাদের শেখায় দ্রুততা শক্তিশালী, কিন্তু তাদের জীবন বলে ধীর গতি শক্তি, সাস্টেইনেবল। ওরা ফ্লোর সিং করে, মানে মাটিতে বসে, ওখানেই খায়, ওখানেই চা খায়, আর প্রতিবার দাঁড়ানোর সময় নিজের শরীরকে জেন্টাল চেঞ্জ দেয়।
আর ওই মুভমেন্টগুলোই তাদের অ্যাক্টিভ রাখে। আর আমরা সব কিছুর শর্টকাট চাই, লিফট, রিমোট, রেডি ফুড, কিন্তু তারা জানে সব কাজ নিজে করার চেষ্টা করে, নিজের কাপড় নিজে ধোয়, সবজি নিজে কাটে, ঘর পরিষ্কার করে। আর এটা তারা এক্সারসাইজ নামে নয়, বরং অভ্যাস হিসেবে করে। তাদের বিশ্বাস যে শরীর না হেলে সেই শরীর তাড়াতাড়ি ভেঙে যায়, তাই তারা প্রতিদিন হাঁটতে বের হয়। হ্যাঁ, দ্রুত নয়, ধীরে ধীরে, কিন্তু প্রতিদিন কোনো ডেডলাইন নেই, কোনো টার্গেট নেই, শুধু প্রতিটি পদক্ষেপে একটা শান্ত শক্তি। আর এই হাঁটাহাঁটি বরং একা করে না, আর মুয়াই মানে বন্ধুদের সাথে করে। আস্তে কথা বলতে বলতে, হাসতে হাসতে অজান্তেই শরীর আর মন দুটোই সেরে উঠতে থাকে। এখন ভাবুন আমরা কি করছি? আমরা সকালে উঠে চেয়ারে বসি, তারপর গাড়িতে, তারপর অফিসে, তারপর রাতে বিছানায়, মাঝে কোনো হাঁটা নেই। আর তারপর বলি কোমরে ব্যথা, শরীর ক্লান্ত, মনের ওজন বেশি। হয়তো উত্তরটা সোজা, আমাদের শরীর তো হাঁটার জন্যই তৈরি, কাজের জন্য, চলার জন্য। যা মুভমেন্ট আমাদের মনে করিয়ে দেয় যে ফিটনেস কোনো সিক্স প্যাকের খেলা নয়। আসল ফিটনেস হলো সেই যা আপনাকে প্রতিদিন ছোটোখাটো কাজ করার শক্তি দেয়, যেটা আপনাকে ক্লান্ত না হয়ে বাঁচার স্বাধীনতা দেয়। তো পরের বার লিফটের বাটনে হাত বাড়ানোর আগে একবার সিঁড়িগুলো দেখুন। কোনো কাজ পরে করার বদলে হাতেই করার চেষ্টা করুন, কারণ ছোট ছোট মুভমেন্টগুলো মিলেই বড় একটা দীর্ঘ জীবনের ভিত্তি গড়ে তোলে। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই সুন্দর যাত্রায় আমরা শিখেছি যে জীবন শুধু বাঁচার জন্য যথেষ্ট নয়, সেটা উদ্দেশ্য নিয়ে বাঁচতে হয়। আমরা বুঝেছি ইকিগাই কোনো বিলাসিতা নয়, এটা একটা দরকার, সেই কারণ যা আমাদের প্রতিদিন সকালে বিছানা থেকে উঠতে বাধ্য করে, সেই কাজ যা টাকা দেয়, যা টাকার জন্য নয়, হৃদয়ের শান্তির জন্য করা হয়, সেই সম্পর্ক, সেই অভ্যাস, সেই চিন্তা যা এই ভিড় ভরা জগতে আমাদের আলাদা পরিচয় দেয়। ইকিগাই আমাদের শেখায় সুখ বড় জিনিসে নয়, বরং দৈনন্দিন ছোট ছোট জিনিসেই লুকিয়ে থাকে, যা আমরা খেয়াল করি না। এক কাপ গরম চা, একটা পুরনো বন্ধু, সকালে সূর্যের আলো, বা বাগানে উদিত হওয়া নতুন এক কুড়ি, এটাই আসল জীবন। আর যখন আমরা আমাদের কাজে মজা খুঁজে পাই, সম্পর্কগুলোতে মানে খুঁজে পাই, খাবারের সম্মান খুঁজে পাই, আর প্রতিদিনের কৃতজ্ঞতা খুঁজে পাই, তখন ইকিগাই শুধু একটা ধারণা থাকে না, এটা হয়ে যায় জীবনের একটা স্টাইল। তো আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার জীবন কেবল এভাবেই চলতে দেবেন, না এখন সময় এসছে থেমে একটু ভেবে দেখার, নিজেকে জিজ্ঞাসা করবার আমার ইকিগাই আসলে কি? কারণ যেদিন আপনি এই উত্তর খুঁজে পাবেন, সেদিন থেকে আপনি শুধু বেঁচে থাকবেন না, সত্যিই জীবনযাপন শুরু করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন, কেননা এমন জীবন বদলে দেওয়ার মতো সারমর্ম আমরা প্রতি সপ্তাহে আপনার জন্য নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা বইয়ের নতুন চিন্তার সঙ্গে। ততক্ষণ নিজের কথা ভাবুন, জীবনকে উপভোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।